ব্যাক বেঞ্চার্স যে পডকাস্ট, এখানে আমি মনে হয় রাইট গাই। আমি অলওয়েজ ব্যাক বেঞ্চার ছিলাম। টিচিং আর ভালো স্টুডেন্ট হওয়া দুটো আলাদা জিনিস। একটা প্লেনের টেক অফ সিস্টেম যেভাবে ডিজাইন করা থাকে, প্লেনের ল্যান্ডিং সিস্টেম অনেক গুণ বেশি সফিস্টিকেটেডলি ডিজাইন করা থাকে। আমাকে যদি টাকা না দেয়, তারপরে যদি বলে ক্লাস নাও, আমি ক্লাস নিব, সমস্যা নেই, বাট অন্য অনেক কাজে আমাকে টাকা না দিলে আমি করবো না। আমাদেরকে শিখায় যাওয়া হয়েছে তোমরা বাবা চাকরি করো, ব্যবসা থেকে আমাদের মেন্টালিটি সরায় নেওয়া হয়েছে। রুট লেভেলে কোনো লজিক থাকবে না, রুট লেভেলটা বিলিভ। ওটা ইংলিশ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, ইটস সাপোজ টু বি এ ল্যাঙ্গুয়েজ। এটা একটা সাবজেক্ট বানায় রাখছে, মাল্টিপল চয়েস, হ্যান ত্যান ত্যান। দুর্ভাগ্য বলে কিচ্ছু নাই, সেটাই আমার জন্য কল্যাণকর, সেটাই আমার জন্য শর্টেস্ট পাথ। ম্যাথস আমরা মুখস্থ করে আসছি, ইনোভেশন আসবে কোথা থেকে? ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে সহজতম ভাষায় আমি একটা জিনিস বুঝাবো। প্রচলিত পড়াশোনার বাইরে কিছু করতে যান, পুরো পৃথিবী তারা যুদ্ধ করবে, আপনি যাতে ওইটা না করেন। এই দুনিয়া সব ঠিক আছে বিশ্বাসের উপর, যুক্তি 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 করে একটা বানাইছে। নর্মাল 100 জ্বরের রোগীরা আমরা আইসিইউ দেই, আর যে ক্যান্সারের রোগী তারা আমরা বারান্দায় ফেলায় রাখি। পৃথিবীর কেউ এক দেখে নাই, দুই দেখে, তারা বিশ্বাস করানো হয়েছে। একটা জিনিস দেখায় তারা বলা হয়েছে, বলো এটা এক ডিপার্টমেন্টের টিচার আরেক ডিপার্টমেন্টের টিচারের সাথে কথা বলতে পারে না। ফেস করছেন? কারণ আমাদের ইংলিশ পড়ানো হয়েছে ক্রিয়ার কালকে টেন্স বলে, এমনি করে একই স্টুডেন্ট বিভিন্ন জায়গায় রি 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 রিওয়ার্ডেড হচ্ছে। যত ভালো স্টুডেন্ট টিচার দ্বারা বাবা অসাধারণ, তুমি যে স্টুডেন্ট ভালো না, যা পড়াশোনা করস না, কিছু না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু দ্য ব্যাকবেঞ্চার্স পডকাস্ট। সো আজকের এপিসোডে আমাদের গেস্ট হিসেবে আছে আমাদের সবার ফেভারিট উচ্ছ্বাস ভাইয়া। সো ভাইয়া, ফার্স্ট অফ অল আপনি নিজের পরিচয়টা একটু নিজেই দেন, তারপর আমরা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম মোহাম্মদ সুয়াইব আলম উচ্ছ্বাস। আমি বর্তমানে দ্য ইউ একাডেমির ফাউন্ডার এবং চিফ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি। আমারই প্রতিষ্ঠান বলা চলে, এটা নিয়ে আপাতত কাজ করছি। ঠিক আছে। সো এডটেকের সাথে যারা জড়িত আছে, প্লাস অনলাইন এডুকেশন থেকে যারা উপকৃত হয়েছে, সবাই মোস্ট প্রবাবলি ভাইয়াকে চেনে, বিকজ প্যান্ডেমিকের সময় যাদের ক্লাস দেখে আমরা আসলে বড় হয়েছি বলা যায়, বা এডটেকের সাথে পরিচয়, তাদের ভিতর অন্যতম হচ্ছে ভাইয়া। সো ভাইয়া, এত ফিল্ড থাকতে আপনি এডটেকেই কেন আসলেন, সেটা দিয়ে শুরু করি। আসলে কেন এডটেকে আসা হলো? আসলে এখন আমি আসলে যদি এখন রিজনিং এ যাই, সেটা আসলে মিথ্যা বলা হবে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস আমি যতটুকু বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমি যদি আমার ফিলোসফি থেকে বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস লেখা থাকে। ফিল্ড চুজ করার নিজস্ব একটা ইয়া থাকে, প্রবাবিলিটির একটা বিষয়। আমি 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 খুব সহজভাবে যদি বলি যে আমার বাসা থেকে আমার বাজারে যাইতে হইলে আমার এইখানে মিলিয়নস অফ প্রবাবিলিটি আছে বিভিন্ন ঘটনা ঘটার, বাট ওইখানে যায় কি হবে আমি কিছুই জানি না। আমি আজকের একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। আজকে যখন আমি এই রেকর্ডটা করতেছি, তার কিছুক্ষণ আগে আমরা বেশ কিছু জিনিস কিনতেছিলাম। তো তার ভিতরে আমার একটা জিনিস কেনার ইয়া ছিল, পর্দা কিনবো আমরা। আমার অফিসের জন্য 4 জোড়া পর্দা লাগবে। 4 জোড়া পর্দার জন্য আমার বাজেট ছিল ম্যাক্সিমাম গেলে 5 থেকে 6,000 টাকা। কিন্তু ওইখানে যায় এমন একটা জিনিসে চোখ আটকায় গেছে, আমার ওইখানে 18,000 টাকা খরচ হয়েছে। অর্থাৎ হইতেছে আমার উদ্দেশ্য ছিল একটা জিনিস, কিন্তু ওই উদ্দেশ্যটা কিন্তু আমি বেরোয় গেছি ওই মুহূর্তে। ডিসিশন তো প্রতি মুহূর্তে মানুষ নেয়, তাই না? তো আমার জার্নিটাও ছিল এরকম যে আমি এর থেকে যে আসবো, বা আমার কাছে কেউ পড়বে, বা আমার পড়া কেউ বুঝবে, এই জিনিস আমি জীবনে কল্পনাও করিনি, কোনোদিন কল্পনাও করিনি। এখনো যে আমি পড়াই, আমার পড়া যে পোলাপান বুঝে, মাঝে মধ্যে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে আমার পোলাপান বুঝে। কারণ এই যে তুমি শোটার নাম রাখছো, আমি তুমি করে সম্বোধন করি, কোনো সমস্যা আছে কিনা? অনেক ছোট আপনার চেয়ে। মানে ব্যাক বেঞ্চার্স যে পডকাস্ট, এখানে আমি মনে হয় রাইট গাই। আমি অলওয়েজ ব্যাক বেঞ্চার ছিলাম, শুধুমাত্র পিছনে বসতাম না। আমার স্টুডেন্টশিপের পজিশনে ব্যাকে। আমি খুব ভালো স্টুডেন্ট কখনোই ছিলাম না। হ্যাঁ, এইটা বলা যেতে পারে আমি কিউরিয়াস স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি কখনো স্টুডিয়াস স্টুডেন্ট ছিলাম না যে খুব পড়াশোনা করতাম। তো আমার কাছে যে স্টুডেন্টরা পড়বে, এই জিনিস আমি কোনোদিন কল্পনাও করি নাই। এর থেকে আসবো এটাও আমি চিন্তা করি। তো এটার আসলে আমাকে যদি বলা হয় কেন এর থেকে আসা, আমার মনে হয় ওই মুহূর্তে যে যখন আমি এর থেকে ঢুকছি, স্টেপ ইন করছি, ওই মুহূর্তে আমার মনে হয়েছে যে না, এটাই মনে হয় ভালো হবে। এই জন্য আমি জানি না, অ্যাকচুয়ালি এরকম অনেক ডিসিশনই আমি নিছি যে মনে হয় এটাই ভালো হবে। এরকম একটা হয়তো অপরচুনিটি আমার সামনে আসছে, না এটাই মনে হয় ভালো হবে।
সো এরকম এর থেকে আসার আমি ছোট্ট একটা করে ঘটনা বলতে পারি। এই 2021 সালের শেষের দিকে সম্ভবত 2021 সালের শেষের দিকেই হবে আমার যতটুকু মনে পড়ে। অপার ভাইয়ের সাথে যখন আমার প্রথম কনভারসেশন হয়, এর 1-1.5 মাস পরে উনি আমাকে একটা ছোট্ট প্রজেক্ট দেয়। তো এরপরে আমার হচ্ছে ওই প্রজেক্টের থ্রুতে আমার 10 মিনিট স্কুলে আমি ঢুকে গেছি। ওটা প্রজেক্টটা ছিল 10 মিনিট স্কুলে, 10 মিনিট স্কুলে ঢুকে গেছি। এটা কিন্তু আমার কোনো ডিসিশন ছিল না। আমাকে অপার ভাই বলছে এই কাজটা তুমি করবে, আমি বলছি জি ভাই করবো। ঠিক আছে দেন, করছি। কিন্তু ওই প্রজেক্টটা 10 মিনিট স্কুলে ছিল, অমনি হইতেছে বাইপাস করে 10 মিনিট স্কুলে ঢুকে গেছি। তুমি 10 মিনিট স্কুলে এখন ইনস্ট্রাক্টর হিসেবে আছো, তোমার মনে একটা ফর্মাল ওয়েতে তোমার ওইখানে যাইতে হয়েছে। আমার কিন্তু কোনো ফর্মাল ওয়ে ছিল না। অপার ভাই বলছে, আমি কাজ করছি, 10 মিনিট স্কুলে ঢুকে গেছি। এই মানে এই জিনিসটা যে আমি করছি বা এরকম কিছু না, মানে কোনো ফর্মাল ওয়েতে ইন্টেনশন নিয়ে না 10 MS আমি একটা সিভি ফেলি না, এরকম কিন্তু জিনিসটা হয় না। 10 মিনিট স্কুলে আমার কোনো সিভি নাই, 10 মিনিট স্কুল দেখাইতে পারবে না যে উচ্ছ্বাসের সিভি তার কাছে আছে, নাই। অথচ আমি কাজ করে আসছি প্রায় 2.5 বছরের মতো, কিন্তু আমার কোনো সিভি দেখাইতে পারবে। কারণ হচ্ছে আমি নিজেও জানি না যে তারা কেন নিছে, তারা কোন হিসেবে নিছে। স্টুডেন্টরা যতটুকুই পছন্দ করে বা অপছন্দ করে, যেটাই হোক, স্টুডেন্টরা আমার পড়া কেন পড়ে জানি না আমি, বাট আমি চেষ্টা করি পড়াইতে আমার ভালো লাগে, এইটুকুই। মানে এটা যে আমি একটা ফর্মাল উত্তর দিব, এই উত্তরটা নাই আমার কাছে। কিন্তু আমার অনেক আগে, 10 মিনিট স্কুলেরও আগে। তুমি দেখছো কিনা জানি না, আমি আমার প্রোফাইল থেকে একটা ভিডিও শেয়ার দিছিলাম, সেখানে আমি কেমিস্ট্রি পড়াইছিলাম, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। সেটা 2015 সালে করা ভিডিও। 2015 সালে আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তো ইন্টার সেকেন্ড ইয়ারে চিন্তা করলাম, তখন চমক হাসান ভাইয়ের ভিডিও ছিল এর আগে, তখন এডটেক বলে কোনো ইয়া ছিল না, ইউটিউবে ভিডিও দেওয়া পড়ালেখার ভিডিও। তো চমক হাসান ভাইয়ের কিছু লেকচার ছিল, তো দেখলাম যে উনি ম্যাথ নিয়ে বেশ কিছু লেকচার দেয়। আমি ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্সের ডিসি সার্কিট অ্যানালাইসিস, কেমিস্ট্রির হয়তো কোয়ালিটেটিভ কেমিস্ট্রির কিছু কোয়ান্টাম সংখ্যা টংখ্যা ওগুলা কিছু একটা কয়েকটা ভিডিও রেগুলার আমি আপলোড দিলাম। আমি আমার আরো 2টা ফ্রেন্ড মিলে, যার ভিতরে একজন ফ্রেন্ড এখন মোস্ট প্রবাবলি নেক্সট ভেঞ্চারে আছে, আরেকজন ফ্রেন্ড হচ্ছে ইউনিভার্সিটি অফ মিয়ামিতে আছে, সে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টি হিসেবে। সো আমরা 3জন ভিডিও দিলাম। ভিডিও দেওয়ার পরে হুট করে দেখলাম যে একটা লোকের ভিডিও আসছে, যে ভিডিও দিছে ফর্মুলা কিন্তু একটাই। তো দেখলাম যে ডার্ক ব্যাকগ্রাউন্ড, সেখানে সুন্দর করে টেনিমেশন আসে, ওইটা দেখে আমরা বললাম এরা তো সেই, এদের সাথে কি আমরা পারবো, বাদ দিছি বাদ। ঠিক আছে, ওই বাদ আর মানে এর মধ্যে কিন্তু আর হয় নাই। অথচ এখন আফসোস করি না, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার একটা মানে লেখা আছে, উনি যেটা করে সেটাই বেস্ট। আমি কখনো কোনো কিছু নেই আফসোস করি না, যে ওইটা দিয়ে চলতে চলতে বাদ দিছি, অন্য কিছু করছি, এই করছি সেই করছি, রোবোটিক্স এর ফিল্ডে ছিলাম বেশ কিছুদিন, রোবোটিক্স এর কাজ করছি, তারপর হচ্ছে আরো বিভিন্ন জায়গায় আমি কাজ করছি ছোটখাটো। তো আমি হচ্ছে ইউনিসেফ এডুকেশনে ছিলাম বেশ কিছুদিন, আরো বেশ কিছু জায়গায় আমি ছিলাম। তো এরপরে আবার 10 মিনিট স্কুলে আসলাম 2018 সালে। 18 সালে ওই প্রজেক্টটার নাম ছিল স্মার্ট বুক রাইটার প্রজেক্ট। তো আমি ফেসবুকে আবারও ওইটা কিভাবে নিছি আমিও জানি না, ফেসবুকে এনট্রপি নিয়ে একটা পোস্ট দিছি, এনট্রপিরে সহজ ভাষায় বুঝায়। ওইখানে আমার এক ফ্রেন্ড আছে, ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টে ছিল। 10 মিনিট স্কুলের একজন এক্সিকিউটিভ, সে ওর ফ্রেন্ড ছিল। ও কি করছে, ওর ফ্রেন্ডরা ওই জায়গায় মেনশন দিয়ে দিচ্ছে। ওই থ্রুতে 10 মিনিট স্কুলে তখন ঢুকা হয়েছিল, 1 বছর কাজ করছিলাম, তখন টিচার ছিলাম না, স্মার্ট বুক লিখতাম ওই ব্লগের মতো। তো এই প্রথম 10 মিনিট স্কুলে 1 বছর, এরপরে আবার ওই অপার ভাইয়ের থ্রুতে। সো আমি এডটেক কিভাবে পাচ্ছি আমি জানি না। এই যে এখন আমার কাছে মনে হয় যে দিস ইজ ইজিয়ার রাদার দেন এনি আদার ফিল্ডস টু মি, আমার মনে হয়। আর আমার কাছে মনে হয় যে আমি কথা মনে হয় একটু সহজ ভাবে বলতে পারি, আর আমি ফ্রেন্ডলি মনে হয় আমার।
হয়তো প্যাশন ম্যাটার করে, বিকজ এতটাও ইজি না আসলে পড়ানো। অনেকের পার্সপেক্টিভ থেকে অন্যদের সাথে যখন কথা বলি তখন হয়তো বুঝি যে বাচ্চা কাচ্চাদের বোঝানো আসলে এতটাও ইজি না। বাট আমাদের যেহেতু অনেকের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যেহেতু প্যাশন, আমার ক্ষেত্রে যেহেতু প্যাশন, আমাদের ভালো লাগে পড়াতে, এই জন্য আমাকে যদি টাকা না দেয় তারপরে যদি বলে ক্লাস নাও, আমি ক্লাস নিবো, সমস্যা নেই। বাট অনেক কাজে আমাকে টাকা না দিলে আমি করবো না। তো এক্ষেত্রে প্যাশন ম্যাটার করে। প্লাস আপনি একটা যে তকদিরের ব্যাপারটা নিয়ে আসলেন, যে জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে সেই জায়গায় যাবো, সেটা বিষয়ে একটু পরে আসছি। তো 10ms এর ব্যাপারটা শেষ করি। 10ms ছাড়লেন কেন? কোনো প্রবলেম হয়েছিল বা এটা? আচ্ছা, 10ms ছাড়ার পিছনে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে, আমি এটার ইলাবোরেট অ্যান্সার না দিয়ে আমি শুধু এইটুকু বলি, আমার কাছে মনে হয়েছে দে গট বেটার দেন মি। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে উনাদের কাজের জন্য হয়তো আমি ওইরকম ফিট হব না। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে না, আমি ছোট মানুষ, ছোট করে নিজের থেকে কিছু করি, এইটুকুই আর কি। আচ্ছা, বাংলাদেশের এডটেকের ব্যাপারে যদি বলি, যে বাংলাদেশের এডটেককে একটা বিজনেস ইনসাইডার না কাদের জন্য একটা ভিডিও দেখছিলাম, ওইখানে বলছিল যে এডটেক গুলো টিচারকে ধরে রাখতে পারছে না, এডটেকের সবচেয়ে বেশি সার্ভাইভ করছে যেটা নিয়ে এডটেক কোম্পানিগুলো। সো আপনি নিজে যেহেতু এখন একটা এডটেক কোম্পানি চালান, ছোটখাটো হলে অবভিয়াসলি একটা এডটেক, এটা কি এডটেকের জন্য প্রবলেম মনে হয় যে টিচার এরকম যে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে চলে যাচ্ছে? এডটেকের জন্য এটা কি প্রবলেমেটিক, বা স্টুডেন্টরা এটাকে কিভাবে রিসিভ করে? যে আমি ধরেন একটা চ্যাপ্টার পর্যন্ত পড়ালো, তারপর হচ্ছে টিচার চলে গেল, টিচারের সাথে কোনো প্রবলেম হলো, কোনো প্ল্যাটফর্মে চলে গেল, তো তখন ব্যাপারটা কিভাবে, মানে স্টুডেন্টরা কিভাবে রিসিভ করে? প্লাস এডটেকের জন্য এটা কি প্রবলেমেটিক কিনা, যাতে আপনি একটা ফাউন্ডার, সো আপনি এটাকে ফিল করেন কিনা? হ্যাঁ, এডটেকের জন্য এটা অবশ্যই প্রবলেমেটিক কেন? কারণ হচ্ছে একটা টিচারের পড়ানোর একটা ফিলোসফি থাকে, ওই ফিলোসফিটা কিন্তু স্টুডেন্টদের অ্যাডপ্ট করতে হয়। এইটা কিন্তু ওই অ্যাডপ্ট করার পরে হুট করে ছেড়ে দিলে স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা ক্ষতিকর। হয়তো ওই টিচারের জন্য এটা ওই সময় লাভবান ডিসিশন, কিন্তু স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে কিন্তু এটা অবশ্যই ক্ষতিকর। ঠিক আছে, এবং ওই এডটেক কোম্পানির জন্য ক্ষতিকর হয় যদি ওই এডটেক কোম্পানি যদি হইতেছে চাচ্ছিল যে সে থাকুক। ওটা আসলে ম্যাটার করে সিচুয়েশনের উপর, হইতে পারে ওটা লাভজনক, হইতে পারে ওটা একটা লসও হইতে পারে। এটা বলা যায় না কে কোথায় যাচ্ছে, কোন টিচার আসতেছে, কোন টিচার যাচ্ছে। কিছু কিছু টিচার আসার কারণে সমস্যা হয়, কিছু কিছু টিচার চলে যাওয়ার কারণে সমস্যা হয়, এরকম বিভিন্ন সিনারিও তৈরি হইতে পারে। বাট স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে এটা অবশ্যই ক্ষতিকর। কারণ হইতেছে টিচারের একটা পড়ানোর ফিলোসফি আছে, ওই ফিলোসফিটা কিন্তু স্টুডেন্টরা 1টা 2টা 5টা 10টা ক্লাস করে অ্যাডপ্ট করে। ওই অ্যাডপশন থেকে হঠাৎ করে বাইরে অন্য একটা ফিলোসফিতে অ্যাডপ্ট করা একটু কষ্ট, ঠিক আছে, একটু কঠিন। মানে এইচএসসি লেভেলের স্টুডেন্টের জন্য কঠিন, ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের জন্য অত কঠিন না। কিন্তু এই কারণে হইতেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টিচারের কাছে কোর্স করে অভ্যস্ত। বাচ্চাদের জন্য আরো কঠিন হয় না, বাচ্চাদের জন্য আরো কঠিন, ছোট বাচ্চাদের জন্য যত ছোট হবে তার জন্য আরো কঠিন হবে। যেমন হচ্ছে, আমি সহজ করে বলি যে আমি যদি আমার যে ফিজিক্স টিচার ছিলেন, উনি যেমন হইতেছে কিছু বলতেন না, বোর্ডের দিকে এরমনে থাকে, তাকে দেখাই বলে বুঝছি, আমরা বলতাম জি স্যার বুঝছি। ওরা ওই ক্লাসে যদি প্রথম কেউ আসে সে কিন্তু বুঝবে না, ওটা আমরা বুঝবো যারা তার ক্লাস প্রথম থেকে করে আসতেছি। এটা বলে বুঝছি, জি স্যার বুঝছি। এই জিনিসটা কিন্তু, এই ইশারা কিন্তু যে প্রথম আসছে সে বুঝবে না। আবার ওই স্টুডেন্ট গুলার কাছে যখন নতুন একটা টিচার আসবে, তার ইশারা কিন্তু ওই স্টুডেন্ট গুলো একটাও বুঝবে না, তার প্রত্যেকটা জিনিস ভাঙে বলতো। সো অবশ্যই কিছুটা ক্ষতিকর প্রভাব পড়ে। আচ্ছা, এখানে কি টিচারের এথিক্স ম্যাটার করে? লেটস সে আমি আপনার প্ল্যাটফর্মে আছি, লেটস সে ধরে নিলাম, তো এখন হচ্ছে আমাকে দেখে কিছু স্টুডেন্ট আপনার কোর্সে এনরোল করলো। সো এখন অন্য একটা প্ল্যাটফর্ম আমাকে বেশি টাকা অফার করলো, আমি সাথে সাথে ওইখানে চলে গেলাম। সো এটা তো ইথিক্স এর একটা ব্যাপার, যে স্টুডেন্ট আমাকে দেখে ভর্তি হলো, বাট আমি টাকার জন্য অন্য জায়গায় চলে গেলাম। সো এটা আমার রেসপন্সিবিলিটির ভিতর পড়ে না ওই কোর্সটা অন্তত শেষ করে যাওয়া, প্লাস হচ্ছে ওই প্ল্যাটফর্মের ফাউন্ডার বা ওই প্ল্যাটফর্মের যাদের দায়িত্বপ্রাপ্ত আছে তাদের ওই টিচারকে ধরে রাখার ট্রাই করা, যে অন্তত কোর্সটা শেষ করুক, বিকজ স্টুডেন্টরা এনরোল হয়েছে ওই টিচারকে দেখে বা ওই স্পেসিফিক টিচারকে দেখে বা ওনার টিচিং স্টাইল দেখে। এইখানে এথিক্সও ম্যাটার করে, সিচুয়েশনও ম্যাটার করে, অনেক কিছু জিনিস ম্যাটার করে। আমরা আসলে একটা জিনিসটা ইউনিফর্মলি বলে দিতে পারবো না যে এইটাতে এটাই ম্যাটার করে। এখন ডিপেন্ড করে, এখানে বেশ কিছু প্রশ্ন আছে যে টিচার কেন ছেড়ে দিচ্ছে। যদি হয় যে এরকম যে ওইটার চেয়ে
ওইখানে শুধুমাত্র বেশি টাকা অফার করতেছে দেখেই উনি চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে এথিক্স ম্যাটার হইতে পারে যে আমার এখন একটা চলমান কোর্স আছে, আমার উচিত যে এই কোর্সটা শেষ করে দেওয়া। এটা উনি করতে পারে, যে কারণ হচ্ছে উনি তো একটা কমিটমেন্ট দিয়ে দিছে এখানে যে এই কোর্সটা আমি শেষ করে দিব, তাই না? আর যদি এরকম হয় যে না, যে চলমান এরকম যদি কোর্স হয় যে মাল্টিপল টিচার্স ক্লাস নেয়, অধ্যায় ঘুরায় ঘুরায় ক্লাস নেয়, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেই ক্ষেত্রে বেটার অপরচুনিটি গ্র্যাব করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা খুব একটা দোষের কিছু না। কিন্তু হ্যাঁ, যদি এরকম হয় যে একক কোর্স, সেই ক্ষেত্রে এটা অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত যে না, আমার স্টুডেন্ট গুলা এগুলাকে অ্যাটলিস্ট কোর্সটা শেষ করে দিয়ে যায়, ডিউ ক্লাসগুলা শেষ করে দিয়ে যায়, এরপর শিফট করা, বা যাদের সাথে নতুন কন্ট্রাক্ট করতেছে তাদের সাথে বলা যে আমার রানিং প্রজেক্ট আছে, প্রজেক্টটা শেষ করার পরে আমি আপনার সাথে জয়েন করব। এর থেকে টিচিং এর ব্যাপারটা তো একটু ডিফারেন্ট, তাই না? অফলাইনে যেরকম আমরা স্টুডেন্টের সাথে কানেক্ট করতে পারি, লেটস সে একটা স্টুডেন্ট যখন দেখি অমনোযোগী, তখন আমরা জিজ্ঞেস করতে পারি এই তুমি বুঝছো কি বুঝো নাই, বা এটা কোশ্চেন করতে পারি, বা ওকে আমার সাথে কোনো না কোনো ভাবে কানেক্ট করে দিতে পারি। বাট অনলাইনে যখন অনেক স্টুডেন্ট থাকে তখন কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা থাকে না আমাদের, যে ওর সাথে কানেক্ট হওয়া। সো তখন কানেক্ট হওয়ার জন্য আমরা আসলে কি স্ট্র্যাটেজি গুলো ফলো করি, আমরা করি, বা আমি কি আমার কথা বলবো পরে, আপনি আপনারটা বলেন যে কি স্ট্র্যাটেজি গুলো ফলো করলে টিচাররা যদি করে তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টদের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারবে আরো ইজিলি। তোমার যে প্রশ্নটা সেটা হচ্ছে সেটা যে আমার স্টুডেন্টদের সাথে কানেক্ট করার জন্য স্ট্র্যাটেজি কি কি। ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে যে সহজতম ভাষায় আমি একটা জিনিস বুঝাবো, যত সহজ ভাষায় পারা যায়। সেটার জন্য যদি আমার হালকা আঞ্চলিক টান আনতে হয় সেটা আনলাম, আমার কোনো সমস্যা নাই। আমাকে বলা হইতেছে প্রাস হইতেছে ভূমির সাথে তির্যক ভাবে নিক্ষিপ্ত বস্তু, সেটা না বলে আমি বলতে পারি যে যে জিনিস সামনেও যায় উপরেও যায়। যে একজন ক্রিকেটার ব্যাট দিয়ে বল মারলো, ওই বলটা যখন ছয়ের মতো করে যায়, জিনিসটা সামনেও যাচ্ছে, আনুভূমিক ভাবে একটা দূরত্ব যাচ্ছে, আবার উপরেও যাচ্ছে, তাহলে তার এক্স অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, সহজ, স্টুডেন্টরা বুঝবে। আর যেই পথ দিয়ে যাচ্ছে সেটা আমরা বলি ট্র্যাজেক্টরি। তো আর ওই বলটারে বলবো প্রাস, সহজতম ভাষায়। সেকেন্ড জিনিস হইতেছে আমি অ্যাটলিস্ট 2 বার বুঝাবো একটা জিনিস, অ্যাটলিস্ট 2 বার বুঝাবো, ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। থার্ড জিনিসটা হচ্ছে, থার্ড স্ট্র্যাটেজি যেটা আমি ফলো করি সেটা হচ্ছে ম্যাথ সলভ করার সময় বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় যখন প্রবলেমের বিভিন্ন স্টেপ পার হইতে হয় তখনও তো বেসিকের কথাগুলা লাগে, ওই কথাগুলো আরেকবার রিপিট করা। তাহলে এটা কিভাবে হইলো, এটা এইভাবে হইলো, এটা এইভাবে হইলো। তখন কি হচ্ছে, মাল্টিপল টাইম স্টুডেন্ট ওই জিনিসটা শুনতেছে, বুঝতেছে। এবং এরপর তো কমেন্ট ফলো করে কেউ যদি আমার চোখে পড়ে, কমেন্ট অনেক যদি আসে তখন তো সবগুলা ফলো করা পসিবল না, একটা দুটোও যদি চোখে পড়ে তখন আরেকবার একটু বুঝায় দাও। এটাই হচ্ছে আমি যেটা ফলো করি আর কি। আচ্ছা আচ্ছা, অফলাইন থেকে অনেক স্টুডেন্টরাই এই যে কোভিড প্যান্ডেমিকের পর থেকে বলা শুরু করছে, যেহেতু কোভিড এর পর থেকে বেশিরভাগ স্টুডেন্ট বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে অনলাইনে আসা শুরু করছে। সো অনেকেই বলছে যে অনলাইনে টিচাররা ভালো পড়ায়। এক্ষেত্রে ব্যাপারটা কি এরকম যে অনলাইন টিচার একটু হার্ড ওয়ার্ক করে, লেটস একটা টপিক পড়ানোর আগে তারা একটু রিসার্চ করে ওই টপিক নিয়ে, প্লাস হচ্ছে একটু অন্য স্টাইলে বোঝানোর চেষ্টা করে, যে হার্ড ওয়ার্কটা বা যে ডেডিকেশনটা আসলে অফলাইন টিচারদের অনেক ক্ষেত্রে থাকে না, এটাই কি শুধুমাত্র ম্যাটার করে, নাকি কোয়ালিফিকেশন ভালো, বা কোয়ালিফিকেশন লেটস সে আমরা যদি গ্রামের একটা স্কুলে যাই সেক্ষেত্রে সে তো বুয়েটের স্টুডেন্ট বা মেডিকেল স্টুডেন্ট পাচ্ছে না, তো শুধুমাত্র এই যে বুয়েট মেডিকেল বা ভালো ভার্সিটির স্টুডেন্টটা পড়ে এইটাই কি, নাকি ডেডিকেশন বা প্যাশন বা হার্ড ওয়ার্ক, টিচারের হার্ড ওয়ার্কটা ম্যাটার করে? এখানে অনলাইনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ভিজিবিলিটি ম্যাটার করে। একই স্কুলের 2জন টিচারের ক্লাস, একজনের ক্লাস কিন্তু আরেকজনের কাছে ভিজিবল না। অনলাইনে কিন্তু সবার ক্লাস সবার কাছে ভিজিবল, তো যার কারণে হইতেছে আমি একজনের ক্লাস দেখতে পারতেছি, আমার ফেলো টিচারের। আমার চেষ্টাই থাকবে যে আমি যদি পারি, আমার যদি জ্ঞানে কুলায়, তার চেয়ে আর একটু ভালো করে পড়ানো, তাই না? এটা স্বাভাবিক। একজন লোক বিছানার চাদর কিনছে, আমি চেষ্টা করব যদি আমার সামর্থ্যে থাকে তার চেয়ে একটু ভালো চাদরটা বিছাইতে। এই টেন্ডেন্সি মানুষের সহজাত। তো আমার মনে হয় এইটা থেকে আসে। আরেকটা জিনিস অনেক স্টুডেন্ট ফেস করা লাগে, যার কারণে প্রিপারেশনের একটা বিষয় আছে, যে ভাস্ট স্টুডেন্টকে ফেস করতে হচ্ছে। এবং অনেক টিচার্সরাও দেখবে, সে কিন্তু যে অফলাইনে পড়াচ্ছে সে কিন্তু চিন্তা করতেছে না যে আমার এখানে অন্য 5জন টিচার দেখবে, আমি যদি 2-একটা জিনিস একটু এদিক সেদিকও হয় তারা ধরে ফেলবে, এই চিন্তা কিন্তু তার নাই অফলাইনে যিনি পড়ায়। কিন্তু অনলাইনে যিনি পড়ায় সে কিন্তু দেখবে, সে কিন্তু এটা চিন্তা করবে যে আমি এই জায়গায় যদি উল্টাপাল্টা কিছু পড়াই তাহলে সেটা ধরা খেয়ে যাবে। এরকম আমার হয়েছিল, আমি মোস্ট প্রবাবলি ডাইভারজেন্সের একটা জিনিস বুঝাচ্ছিলাম,
তো আমার একজন প্রফেসর উনি সুন্দর করে মেসেজ দিছে, your concept of divergence is massively wrong. ঠিক আছে। তারপরে আমার ইউটিউবে, তখন আমার ইউটিউবে মনে হয় 200 সাবস্ক্রাইবারও নাই, তখন আরেকজন ফিজিসিস্ট উনি দেখলাম আমারে মেইল করছে, মেইলে লিখে দিছে সুন্দর করে যে কোথায় ভুল, কি সমাচার। এখান থেকে একটা শিক্ষার জিনিস আছে, যারা অ্যাকচুয়ালি মনের দিক থেকে নলেজেবল, মনের দিক থেকে এডুকেটেড, শিক্ষিত, তারা কিন্তু জনসম্মুখে ভুল ধরে না, তারা ব্যক্তিগত ভাবে এসে বলে যে ভাই আপনার এই জায়গায় মনে একটু ভুল আছে, আপনি ঠিক করে নিলে ভালো হবে। অন্য অনেকে এরকম আমি দেখছি যে একটা জিনিস ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, উনি কি করছে কমেন্টের ভিতরে লিখে দিছে আপনি তো এটা ভুল করাইছে। এখন অনেক ফিল্ডে হয় না, অনেক হয়। তো এই জিনিসটার আমি পক্ষপাতী না। হ্যাঁ, আমার যদি এরকম থাকে যে তার কাছে আমার অ্যাক্সেস নাই, তাকে আমি বলতে পারি, তাই না? এই যে কিছুদিন আগে আমরা সরকারের সমালোচনা করছি ফার্স্টলি, কারণ ব্যক্তিগতভাবে তাদের সাথে তো আমাদের অ্যাক্সেস নাই, আছে নাই, তো তাকে কিন্তু আমি বলতে পারবো না। তো আলটিমেটলি কোন একটা সেলিব্রিটি, তার একটা ভুল আছে, তার সাথে আমার ব্যক্তিগত অ্যাক্সেস নাই, সেই ক্ষেত্রে তখন আমি কি করব, জিনিসটা প্রচারের মাধ্যমে তার কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। কিন্তু যার কাছে আমার অ্যাক্সেস আছে তাকে ওইভাবে কমেন্ট করে বলাটা, এইটা আমি গুড এক্সারসাইজ মনে করি না। তো যেটা আমি বলতেছিলাম যে তোমার প্রশ্ন ছিল যে অনলাইনে কেন একটু হার্ডওয়ার্ক করা হয়, আমার কাছে মনে হয় এই মিউচুয়াল ভিজিবিলিটি, যেটা এটার কারণেই আমার মনে হয় যে হার্ডওয়ার্কটা একটু বেশি, আর ব্রডকাস্টিং হচ্ছে বড় পরিসরে, এইটার কারণে। আর আরেকটা যেটা হচ্ছে বুয়েট, মেডিকেল, ইনারাই ভালো পড়ায় কিনা, ইনারা ভালো স্টুডেন্ট, এতে কোনো সন্দেহ নেই, মানে স্টুডিয়াস, কিন্তু ভালো পড়ায় কিনা বা ভালো বোধগম্যতা আছে কিনা, এই জিনিসটা একেবারে আপেক্ষিক বিষয়। এই জিনিসটাকে আমি জেনারেলাইজ করে বলতে পারবো না। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন অনেক মানুষ আছে যারা অনেক ভালো পড়ায়, যারা অনেক পড়াশোনা করে, যাদেরকে আমরা চিনি না। এটা সকল ফিল্ডে, এডটেক ফিল্ডে না বা এডুকেশন ফিল্ডে, প্রত্যেকটা ফিল্ডেই আমরা যাদেরকে দেখতেছি যে এরাই হচ্ছে এই ফিল্ডের কি বলা যায় যে একদম টপ লেভেলে আছে, আসলে সেটা নাও হইতে পারে, কারণ স্পটলাইট, প্রচার, এই জিনিসটাও সবাই পায় না। আমাদের ভিতরে মিসকনসেপশন আছে একটা সবার ভিতরে, যে ভালো স্টুডেন্ট হলে ভালো টিচার হতে হবে, এরকম ব্যাপার। সো এটা কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, ডিফারেন্ট জিনিস। টিচিং আর ভালো স্টুডেন্ট হওয়া দুটো আলাদা জিনিস, আলাদা জিনিস। এটা সম্পূর্ণ ডিফারেন্ট। একজন মানুষ ভালো পড়াশোনা পারতেই পারে, তার মানে ভালো স্টুডেন্ট, তো সে যে ভালো বুঝানোর এবিলিটি থাকবে তার, এটা এরকম কোনো তো কথা নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝানোটা একটা ডিফারেন্ট আর্ট। যতই আমরা সায়েন্স পড়াই, ইটস অ্যান আর্ট। এটা ভাষা জ্ঞানের উপর ডিপেন্ড করে, একটা মানুষের ভাষায় কতটুকু ভালো দখল আছে একটা স্টুডেন্টকে বোঝানোর জন্য। ভাষা প্রেজেন্টেবিলিটির একটা বিষয় আছে, তো এই জিনিসগুলা ভালো স্টুডেন্টের ভিতরে থাকবে এটা জরুরি না। ভালো স্টুডেন্টই যে ভালো টিচার হবে এটা আসলে জরুরি না। ভালো রেজাল্ট করছে মানে যে ভালো স্টুডেন্ট, এটাও জরুরি না। ভাই এখন যেহেতু আমরা এডটেক এন্ড টিচিং এই টাইপের বিষয়গুলোতে আছি, তো আরেকটা কথা, যে বাইরের দেশে এডটেক গুলোতে দেখছি খুব বেশি ইনোভেশন হচ্ছে, তারা আউট অফ দ্য টপিক ক্লাসরুমের বাইরে অনেক কিছু করছে, এক্সপেরিমেন্ট করছে, বাট আমাদের ভিতরে ইনোভেশনটা কেন হচ্ছে না? এটার পিছনে আপনি রিজনটা কি মনে করেন, যে কেন হচ্ছে না, আমরা ইনোভেশনটা কেন আনতে পারছি না? এর পেছনে প্রথম জিনিসটা হচ্ছে ইনোভেশন আনার মতো মানুষ আমাদের এখানে তৈরি করা হয় না। টেকনোলজিক্যাল ইনোভেশনের জন্য প্রচুর ম্যাথমেটিক্যাল প্রফিসিয়েন্সি, সেটা আমাদের মধ্যে নাই, এটা মানতে হবে। আমরা অঙ্ক মুখস্থ করে আসছি, অঙ্ক ম্যাথস আমরা মুখস্থ করে আসছি। কেউ বলতে পারবে না যে ম্যাথস আমি প্রবলেম সলভিং এর মাধ্যমে আসছি, না, প্রবলেম সলভিং আমরা জানি না। ম্যাথস হওয়ার কথা ছিল প্রবলেম সলভিং, না যে আমি কিছু নিয়ম জানবো, আমি কনসেপ্টটা বুঝবো, এরপর আমি ওই কনসেপ্ট ইউজ করে প্রবলেম সলভ করবো, না। আমাদের এখানে কমন ফালাইতে হবে। একটা স্টুডেন্ট যদি না জানে এই অঙ্কের অমুক লাইনে যায়, এটার যোজন বিয়োজন করে ছোট বানায় নিয়ে আসলে উত্তর আসবে, ও যদি ওই অঙ্ক দেখে না চিনে ওই অঙ্ক অ্যাটেম্প্ট করে না, প্রবলেম সলভিং টেন্ডেন্সি দিয়ে শেখানো হয় না, ইনোভেশন আসবে কোথা থেকে?
প্রবলেমটা কি আমাদের পুরো সিস্টেমের ভিতর? হ্যাঁ, এট নাই তো আমাদের যে ইউনিভার্সিটি গুলাতে শীট ভিত্তিক পড়ানো হয়, ইউনিভার্সিটি গুলাতে পড়ানো কি যে আমার লেকচার ভিত্তিক, লেকচার স্লাইড ভিত্তিক, এই ভিত্তিক সেই ভিত্তিক, প্রবলেম সলভিং তো নাই। এটা বুঝলাম যে ওদের ভিতর প্রবলেম সলভিং নাই, বাট বাইরের দেশের থেকে তো অনেক উন্নতি হচ্ছে। লেটস সে লাইভ এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে। আমরা কেন মানে এই শুধু কি এই একটা রিজন যে আমাদের ভিতর ইনোভেশনের এই মেন্টালিটি? না না না, আরো অনেক রিজন আছে, কিন্তু এটা মানে হচ্ছে অনেক বড় একটা রিজন। বর্তমানে মানে আমার ইনোভেশন করতে হইলে আমার ম্যাথস লাগবে। সহজ কথা ভাই, সহজ কথা। ইনোভেশন আসবে কোথা থেকে? ইনোভেশনটা কোথা দিয়ে আসবে? ইনোভেশনটা এখন আসবে টেকনোলজির থ্রুতে। আর টেকনোলজির থ্রুতে আমার ইনোভেশন আনতে হইলে আমার এই জায়গায় অ্যালগোরিদম লাগবে। এই অ্যালগোরিদম তো ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্স ছাড়া তো ও কোথা থেকে করবে? এই জিনিসটা আমাদের দেশে, আমি সহজ একটা জিনিস বলি, মানে মানুষের কনসেপ্টই বিল্ড আপ হয় না, কনসেপ্টই নাই। আমি সহজভাবে বলি, যেমন আমি যদি বলি যে একটা গাড়ি, যে ওই যে যেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্ট যখন হবে, ইম্প্যাক্ট যখন হবে, তখন ওই যে সিটের সাথে লাগানো যে এয়ারব্যাগ গুলা ওটা ফুলে উঠে, তাই না? তো এই জিনিস, শুধু এই জিনিসটায় কি পরিমাণ ম্যাথমেটিক্যাল প্রফিসিয়েন্সি আছে? প্রথমে আগে গাড়িরে কি বুঝতে হবে? যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝতে হবে না? গাড়ি কিভাবে বুঝবে অ্যাক্সিডেন্ট হয়েছে? কিসের থ্রুতে বুঝবে অ্যাক্সিডেন্ট হয়েছে? বা আমরা কখন বুঝি যে অ্যাক্সিডেন্ট হয়েছে? যখন ধাক্কা লাগবে তখন। ধাক্কা বলতে আমরা কি বুঝতেছি এখানে? হঠাৎ করে গতিটা কমে যাবে এরকম সময়। হ্যাঁ, তার মানে হচ্ছে মানে অ্যাবনর্মাল অ্যাক্সিলারেশন অর রিটার্ডেশন, তাই না? অ্যাবনর্মাল অ্যাক্সিলারেশন আর রিটার্ডেশন এটা কি দিয়ে বুঝবে? কিভাবে বুঝবে? সেন্সর। সহজ বিষয়। আচ্ছা আচ্ছা, সরি। সেন্সর বেশি দাম না, 250-300 টাকা দাম। বুঝছি বুঝছি যদি হইতেছে আমরা নকল গুলা কিনি, অরিজিনাল গুলো অনেক দাম। বুঝছি বুঝছি। এইটা সেন্সর বুঝবে। এরপর কি? এরপর একটা ভালভ আছে, ওই ভালভটা ওপেন হইতে হবে, ওই জায়গা দিয়ে এয়ার বের হইতে হবে, এয়ারকে পুশ করবে, তারপরে এয়ার ব্যাগ খুলবে। তাহলে ঘটনা এখানে কয়টা? 3টা। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি না? একটা যদি ফেল করে এয়ার ব্যাগ খুলবে, একটা ফেল করলে তো এয়ার ব্যাগ খুলবে না। তাহলে এই জায়গায় কি স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন আছে না? স্ট্যাটিস্টিক্স কোর্স তোমরাও করবা, করছো মনে হয়? হ্যাঁ, করা হয়েছে? হ্যাঁ করা হয়েছে। এই চিন্তা করে পড়ছো? না না, জাস্ট কিছু সূত্র মুখস্থ করছি এন্ড এক্সাম দিয়ে আসছি। জিনিসটা এটাই। একটা গাড়ি স্টার্ট যদি না হয়, সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। সমস্যা আছে না? এটা স্টার্ট নিল না, সমস্যা আছে। কিন্তু একটা গাড়ির ব্রেক কাজ করতেছে না, স্টার্ট নিছে, আরো বড় সমস্যা না? বিশাল বড় সমস্যা না? এই জন্য একটা গাড়ির ইগনিশন সিস্টেমের চেয়ে একটা গাড়ির ব্রেক সিস্টেম অনেক সফিস্টিকেটেডলি ডিজাইন করা থাকে। এটাও স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন। একটা প্লেনের টেক অফ সিস্টেম যেভাবে ডিজাইন করা থাকে, একটা প্লেনের ল্যান্ডিং সিস্টেম তার চেয়ে অনেক গুণ বেশি মানে সফিস্টিকেটেডলি ডিজাইন করা থাকে। কারণ a failed takeoff we can afford, but a failed landing we can't, right? আমরা কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারবো না। এভাবে স্ট্যাটিস্টিক্স আমাদের শেখানো হয় না। এবং আমি আবার বলে দেই, এই কথাগুলো আমার না। ওই যে আমি বলছিলাম যে আমি ডাইভারজেন্স ভুল পড়াইছিলাম, ওই প্রফেসর আনোয়ার আমাকে এই জিনিসগুলো শিখেছে। এরকম প্রফেসর আছেন, কিন্তু তাদেরকে আমরা চিনি না, ইউটিলাইজ করতে পারি না। তাদেরকে আমরা চিনিও না, আমরা তাদেরকে ইউটিলাইজও করতে পারি না। আচ্ছা, এরকম যারা বলবে এই কথাগুলা বলার কারণে অনেকের অনেক ধরনের সমস্যা হবে। এক ডিপার্টমেন্টের টিচার আরেক ডিপার্টমেন্টের টিচারের সাথে কথা বলতে পারে না। ফেস করছেন? দেখছেন? এটা এক্সপেরিয়েন্স করছেন যে এক ডিপার্টমেন্টের টিচার আরেক ডিপার্টমেন্টের টিচারের সাথে কথা বলে না?
ইউনিভার্সিটিতে তো পড়েন, তাই না? ডিপার্টমেন্টে পলিটিক্স আছে না? একমত হইতে পারে না, কিন্তু মারামারি লেগে যায়, এটা আমাদের ক্রেডিট, এটা অমুকের ক্রেডিট। ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট টেকনোলজির সাথে কাজ করতেছে না। চ্যাট জিপিটিতে আমি কি করতেছি, একটা কোশ্চেন করতেছি, সে কি করতেছে, ইন্টারনেটে ওই সম্পর্কে কি কি লেখা আছে ফেচ করতেছে, ওইটা ফেচ করে সে কি করতেছে, তার নিজের মতো করে ওটা সাজায় লিখে দিচ্ছে। এটাই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইখানে ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের কিছু করার নাই। আচ্ছা, অবশ্যই অনেক কিছু আছে। এই জিনিস তারা করে না, এই চিন্তাও তো নাই। গুগল ট্রান্সলেটে অন্যান্য ভাষা যতটা অ্যাকুরেটলি আসে, বাংলা অতটা আসে না কেন? আমাদের কাজ করা হয়নি। যে ওই টেকনোলজি ডিপার্টমেন্টের সাথে আমি কাজ করে লাভ কি? তারা নিজেদেরকে জমিদারি পর্যায়ে রেখে দিছে, ওই জায়গায় তার কাজ করে লাভ কি? তুমি যেটা বলতেছিলে ইনোভেশনের কথা, ইনোভেশন করতে হইলে তো ভাই আমার 5টা মানুষের হেল্প লাগবে, 5টা মানুষের বুদ্ধি এক জায়গায় করতে হবে। এর টেক গুলার জন্য তো আমার তো চিন্তা করতে হবে যে আমি কি আনতে পারি স্টুডেন্টসদের জন্য, কি সমস্যা হইতে পারে একটা স্টুডেন্টের। শুধু এডটেক ফিল্ড না, প্রত্যেকটা ফিল্ডে আমরা পিছিয়ে আছি, শুধু এডটেক ফিল্ডে পিছিয়ে নেই, শুধু এগ্রিকালচারে আগে আছি তাই যাবে, কিন্তু অন্য সব ফিল্ডে আমরা পিছিয়ে আছি। কেন? আমাদের এডুকেশন সিস্টেমটা ওই অনেক আগে যেরকম চলতেছিল সেরকম। আমাদের দেখা উচিত যে আসলে অন্যরা যেদিকে ভালো করতেছে সেদিকে আমরা ভালো করবো না কেন? 12টা বছর ধরে ইংলিশ করি, ইংলিশে একটা ওয়ার্ডও, এক সেন্টেন্স বলতে গেলে দাঁত ভেঙে যায় আমাদের, কারণ আমাদের ইংলিশ পড়ানো হয়েছে ক্রিয়ার কালকে টেন্স বলে এমনি করে। আমার ইংলিশ ডেভেলপ করছে আমার ইউনিভার্সিটিতে 1 সেমিস্টার ক্লাস করি, কারণ সবগুলা ক্লাস ইংলিশে, মোড অফ ইনস্ট্রাকশন ইংলিশ, এক অক্ষরও বাংলা শুনিনি। তো ওই জায়গায় আমার যদি একটা মানুষ তোমার সাথে টানা ইংলিশে কথা বলে, তুমি তারে বাংলায় প্রশ্ন করতে পারবা? মনে হবে না যে কেমন লাগতেছে, ইংলিশে প্রশ্ন করা উচিত, মনে হবে না? তো তখন আমি কি করছি, কোশ্চেনও ইংলিশে করছি, ইন্টারাক্টও ইংলিশে করছি, শিখে গেছি। আমার কথা, ইংলিশ এটা একটা ল্যাঙ্গুয়েজ, ইটস সাপোজ টু বি এ ল্যাঙ্গুয়েজ। এটা একটা সাবজেক্ট বানায় রাখছে, মাল্টিপল চয়েস, হ্যান তেন তেন তেন। হ্যাঁ, ওটা দেওয়ার দরকার আছে, গ্রামার শেখার দরকার আছে, আগে ভাষা শেখার পরে তো গ্রামার, তাই না? আমরা আগে কথা বলা শিখছি, এরপরে শিখছি কারক বিভক্তি সমাস হ্যান তেন, এগুলো পরে শিখছি। এখানে কি আগে থেকেই এই কারক বিভক্তি শিখাচ্ছে, প্রিফিক্স সাফিক্স এগুলো শিখাচ্ছে, সিস্টেমই তো ঠিক নেই। এটা বোঝার জন্য খুব একটা রকেট সায়েন্স লাগে না। বুঝছি। আপনি যেটা বলছিলেন যে আমাদের ভিতরে ইনোভেশন নাই, ভার্সিটি গুলোর ভিতর এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের সাথে কাজ করে না। ভাই, ডিপার্টমেন্ট কাজ করা তো দূরের কথা, আপনি ভার্সিটির এনভায়রনমেন্ট যে কতটা টক্সিক অন্য অনেক ভার্সিটি আপনি হয়তো এটা ফেস করেন না। আপনি যদি জাস্ট নিজের ডিপার্টমেন্ট নিয়ে, নিজের ডিপার্টমেন্টের জাস্ট কিছু মানুষকে নিয়ে যদি ইনোভেটিভ কিছু করতে যান বা প্রচলিত পড়াশোনার বাইরে কিছু করতে যান, মনে হবে যে পুরো এনভায়রনমেন্ট, পুরো পৃথিবী আপনার মানে তারা যুদ্ধ করবে, আপনি যাতে ওইটা না করেন। সিম্পল, আমি এর টেক নিয়ে কাজ করতেছি, সো আমার মনে হচ্ছে পুরো এনভায়রনমেন্ট আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আমি কেন করতেছি, আমার সিজিপিএ কেন খারাপ, শুধুমাত্র আমি ফেস করছি ব্যাপারটা এরকম না। এরকম রোবোটিক্স নিয়ে যারাই কিছু করতে চাচ্ছে বা অন্য যে কোনো ফিল্ডে কিছু করতে যাচ্ছে, স্যাররা কন্টিনিউয়াসলি বুলিং করতেছে। লেটস সে আমার এক ফ্রেন্ড, সো ও হচ্ছে ডিবেটে মারাত্মক রকম ভালো করতেছে, ন্যাশনাল লেভেলের কম্পিটিশন জিততেছে, দ্যাটস ওয়াই ও এন্ড এডটেকেও কাজ করতেছে। সো দুইটা ফিল্ডে কাজ করতেছে, ডিবেট প্লাস হচ্ছে এডটেক। এজন্য ওর পড়াশোনা খুব একটা ভালো না। সো এর কারণে হচ্ছে ওর সেমিস্টার ড্রপ গেছে। এন্ড প্রত্যেকটা সেমিস্টারে কোনো না কোনো স্যারের কাছ থেকে ওর পুরো ক্লাসের ভিতর, ভরা ক্লাসের ভিতর বুলিং এর শিকার হইতে হয়, যে কেন তুমি এইরকম, তুমি তো পরের সেমিস্টারে ফেল করবে, এই টাইপের। সো এক হচ্ছে টিচাররা ইনোভেটিভ না, প্লাস হচ্ছে তারা সাপোর্টই করে না, তারা ওই লুপটা থেকে বের হতে পারছে না যে হ্যাঁ আমার সিজিপিএ ভালো লাগবে তারপর একটা 9 to 5 জব করব, এই লুপটা থেকে তারা বের হতে পারছে না। এন্ড আশেপাশের ফ্রেন্ড সার্কেল এনভায়রনমেন্ট তো আছি। সো আমার মনে হয় এইটাও কিছুটা কারণ যে আমরা আসলে সামনের দিকে আগাতে পারছি না, জাস্ট আমরা ওই লুপের ভিতরে আটকে আছি। হ্যাঁ, কথা তো সত্য। আমি সহজ কথা বলি, আমরা এই যে আমাদেরকে শিখায় যাওয়া হয়েছে
যে তোমরা বাবা চাকরি করবা, তোমাদের চাকরি করতে হবে। এই যে ইংরেজরা শিখাই দিয়ে গেছে, এবং ইংরেজরা কিন্তু খুবই ইফেক্টিভ ওয়েতে শিখাই দিয়ে গেছে। কিভাবে? ইংরেজরা আসার পরে তারা কিন্তু ডাইরেক্টলি যখন রুল করা শুরু করলো বাংলা, তারা তাদের অধীনে চাকরি করাইছে কাদের? জমিদারদের। জমিদাররা তাদের দেওয়ান হয়েছে, তাদের হয়ে খাজনা আদায় করছে না কৃষকদের থেকে। তো মানুষজন কি দেখছি, আমরা যারা বস ডাকি হ্যাঁ চাকরি করে, আমরা যাকে বস ডাকি, আমাদের যে স্যার, আমাদের যে জমিদার, সে চাকরি করতেছে। এই জিনিসটা ওইভাবে ঢুকাই দেওয়া হয়েছে, ব্যবসা থেকে আমাদের মেন্টালিটি সরায় নেওয়া হয়েছে, এবং ওইখান থেকে এখন আমরা বেরোতে পারিনি। আমাদের জুডিশিয়ারি সিস্টেম কারে ফলো করতেছে? ব্রিটিশ। আমাদের ব্যুরোক্রেসি কারে ফলো করে? ব্রিটিশ ব্যুরোক্রেসি ফলো। আমাদের সবকিছুই ফলো করে কি? ব্রিটিশ। এটিকেট শিখায় কাদের দিয়ে? ব্রিটিশদের দিয়ে। আমার এক ফ্রেন্ড মজা করে বলতো যে সারা জীবন মানুষের থেকে চুরি করে খাই, তার থেকে আমার এখন ভদ্রতা শেখা লাগবে। যারা সারা জীবন মানুষের থেকে চুরি করে খাইছে, তার থেকে তো আমার ভদ্রতা শেখার কিছু নাই। তার থেকে আমি কি ভদ্রতা শিখবো? কি এখন দেখবে এরকম ট্রেন্ড যে একটা রেস্টুরেন্টে গেলে কাঁটা চামচ দিয়ে খাইতে হয়, তাই না? এই কাঁটা চামচ, ছুরি, এগুলা দিয়ে খাইতে হয়, হাত দিয়ে খাওয়া না, না, এটা অভদ্রতা। তো এই জিনিসটা ডিফাইন করছে কে? যে কাঁটা চামচ দিয়ে খাওয়া ভদ্রতা, হাত দিয়ে খাওয়া ভদ্রতা, এটা ডিফাইন করছে কে? চলতেছে কনভেনশন দিয়ে। কনভেনশন মানে কি? প্রথা। আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে পড়াইছিলাম না, চিহ্নের প্রথা, সাইন কনভেনশন। আমরা ধরে নেই যে এইটাই ভদ্রতা, কিন্তু আমরা যে ভুল একজন ধরে দিছে এটারে, এটা নিয়ে পরে আর চিন্তা করি না। ও চামচ দিয়ে খায় কেন? কারণ ওরা যেই সময় শ্রমিক ছিল, হাত ময়লা থাকতো, ওরা কাঠি দিয়ে খাইতো, চামচ দিয়ে খাইতো। ততদিনে স্পেনে মুসলমানরা এবং বিভিন্ন জায়গায় সাবান আবিষ্কার হয়ে গেছে। ওরা তখন থাকে গুহায়। আচ্ছা, তো আমরা এটা বুঝলাম যে অন্য কালচার আমাদের ভিতর ঢুকানো হয়েছে, এন্ড এটা আমাদের পুরো সিস্টেমের ভিতর ঢুকে আছে। সো একদিনে চাইলে আমরা আসলে এটা চেঞ্জ করতে পারবো না, ডে বাই ডে আসলে কাজ করতে হবে এটার উপর। বিকজ সব জায়গায়, স্কুলেও যদি আপনি কিছু এক্সট্রা কারিকুলার কিছু করতে চান, তখন পুরো এনভায়রনমেন্ট চাপাই পড়বে আপনার উপর। লেটস সে আপনি যখন ডিসিশন নিয়েছেন যে এডটেক কন্টিনিউ করবেন, সো আমার ধারণা আপনার উপর এই টাইপের কিছু আসছে, ফ্যামিলি থেকে না আসলে আশেপাশের পরিবেশ থেকে অবভিয়াসলি আসছে। ফ্যামিলি সবার থেকে আসে নাই, কারো কারো থেকে সাপোর্ট আসছে, কারো কারো থেকে আসে নাই, এই আর কি। হ্যাঁ, বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট টেক প্ল্যাটফর্ম যেটা 10 মিনিট স্কুল, আইমান ভাইয়ের কয়েকটা ইন্টারভিউতে বলছে যে তাদের আশেপাশের এনভায়রনমেন্ট থেকে অনেক কথা আসছে যেটা হজম করে তারপর তাকে আগাইতে হচ্ছে। এটা হবে, এইটা হজম করে তারপর আমরা যারা এই ফিল্ডে কাজ করতে চাই বা পড়াশোনার বাইরে আউট অফ দ্য বক্স চিন্তা করে কিছু করতে চাই, একটা হজম করতে হবে। সো এর থেকে যেটা বলছিলেন যে আসলে আমাদের ইনোভেটিভ মাইন্ড নেই। আচ্ছা, এর থেকে টক্সিসিটিও এখানে কিছুটা ম্যাটার করে? লেটস সে শুভ্র ভাই কিছুদিন আগে কিছু সিরিজ বের করছিল, সো লাইভ এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছিল। তো এখন দেখা যাচ্ছে ওইখানে টিচাররা, এর থেকে টিচাররাই তারা ওইটার বিরোধিতা করছে, বলছে এইটা কেন করছে। এন্ড অপর ভাই প্রথম যে সময় স্লাইড পড়ানো শুরু করলো অ্যানিমেশন দিয়ে, ইন্টারেক্টিভ অ্যানিমেশন দিয়ে, তখন তাকে স্লাইড বাবা, পীর বাবা, নানা রকম ট্যাগ দিয়ে তাকে থামাই দেওয়ার চেষ্টা করেছে। সো এক্ষেত্রে এর থেকে টক্সিসিটি প্লাস বিজনেস মাইন্ডসেট আপ, যে বিজনেসে তাদের হ্যাম্পার হয় কিনা, এইটা কি ম্যাটার করে আসলে আমাদের ইনোভেটিভ আইডিয়া যে আসছে না? এর থেকে টক্সিসিটি আসলে মানুষের টক্সিসিটি। একজন ভালো কাজ করতেছে, এটা অনেকের ভালো লাগবে না, এটাই মানুষের সহজাত। একটু ভালো না লাগাটাই সহজাত। এর বিরুদ্ধে যেটা করব আমরা, সেটাই ভালো কাজ। নিষিদ্ধ কাজের দিকে মানুষের মন মানসিকতা সবসময় থাকে, ওইটাই সহজাত হয়। সহজাতের বাইরে আমরা যেটা করতে চাই ভালো থাকার জন্য, ওইটাই কাউন্ট করে অ্যাকচুয়ালি। আমাদের মন মানসিকতা যা চায়, যখন যেটা চায়, সেটা না দেওয়ার ভিতরেই, যে নিষিদ্ধ জিনিসগুলো আমরা চাই, এটা না দেওয়ার ভিতরেই আসলে সফলতা। ওই কন্ট্রোলটা থাকতে হবে। তো
যে একটা লোক আমি প্রতিনিয়ত চিন্তা করি যে সে ভালো কাজ করতেছে, তারে দিয়ে সমাজের কোনো ক্ষতি হচ্ছে না, সে কারো হক মাইরে খাইতেছে না, সুতরাং আমার বাধা দেওয়ার কি আছে বা এটা নিয়ে সমালোচনা করার তো কিছু নাই। এমন যদি হয়তো সে ভুল মেসেজ দিচ্ছে, সে ভুল পড়াচ্ছে, সে এটা করতেছে এমন ওয়েতে যেটা সমাজ ডিস্টার্বিং একটা জায়গায় যাবে, সেটা কিন্তু না। সো এই জায়গায় বাধা দেওয়ার কি আছে? কিছু টিচার আছে এরকম। টিচার বলতে হইতেছে আমরা ওই টিচারের ভিতরে মানুষ সত্তাটাকে নিয়ে কথা বলতেছি। ওনার হয়তো ওই কন্ট্রোলটা কাজ করে নাই, বা ওই চিন্তাধারাটা মাথায় আসে নাই, বা বিল্ড আপ হয় নাই। একটা সময় উনি আফসোস করছে যে না, আমি করতে পারতেছি না, সেই করে ফেলতেছে। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, আফসোস যদি করতে হয়, তোমার বন্ধু তোমার জায়গায় গেল কেন এটা নিয়ে আফসোস করা যাবে না। আফসোস করতে চাইলে তুমিও কেন কষ্টটা করলা না সেটা নিয়ে আফসোস করতে চাইলে করতে পারো, কিন্তু তোমার চেয়ে তোমার বন্ধু আগায় গেছে কেন। তো একজন লোক যদি কাজ করে বা পরিশ্রম করে, এটা আমি কি ধরে রাখতে পারবো? ধরে রাখতে পারবো না। ও পরিশ্রম করছে, ও আগায় গেছে, আমি পরিশ্রম করি নাই, আমি ওর মতো করতে পারি না, কিন্তু ও আগায় যাক, এটা আমি সবসময় চাবো, তাইলেই আমি ভালো মানুষ। আমি সবসময় বলি, যদি আমি আমার আশেপাশের মানুষের ভালো দেখে তাদের উৎসাহ না দিতে পারি, হাততালি না দিতে পারি, ঠিক আছে, তাহলে আমি ভালো মানুষ না, কোনো অবস্থাতেই ভালো মানুষ না। ভাই, আমার বন্ধু ভালো করছে, আমার চেয়ে গর্বের আর কি হইতে পারে? এখন অনেকে বলে যে বন্ধু উপরে উঠে যাওয়ার পরে বন্ধু আমার চিনে না, ওটার হিসাবও দিবে, তা আমার তো কোনো সমস্যা নাই। ওর হিসাবও দিবে, ওটা ওর ব্যাপার। ও চিনবে কি চিনবে না, এটা ওর ব্যাপার। এটাও তো আমি আটকায় রাখতে পারবো না। পারবো না। ও যদি আমার ইগনোর করে, আমি আটকায় রাখতে পারবো না। তো আমার যদি নিজে ভালো থাকতে অন্তর পরিষ্কার থাকে, আমার বন্ধুর ভালো দেখে আমি কখনো এটাকে জেলাস হইতে পারি না। আমার অন্তর যদি পরিষ্কার থাকে, আমার যদি চিন্তা থাকে যে না, মানুষের ভালো হোক, এই চিন্তা যদি থাকে, আমি কখনোই আমার আশেপাশের আমার বন্ধু বান্ধব ভালো করতেছে এই দেখে আমি কোনোদিন কষ্ট পাবো না। কষ্ট পাবে কারা? যার অন্তরে সংকীর্ণতা আছে। যার অন্তরে সংকীর্ণতা আছে সে কষ্ট পাবে। যার অন্তর বড় সে কষ্ট পাবে না কোনোদিন। আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, এডটেক নিয়ে আপনার কি ফিউচার এরকম বড় কোনো প্ল্যান আছে? কিছু ইনোভেটিভ কিছু করতে চাচ্ছেন আপনি নিজে পার্সোনালি? আমার প্ল্যান আছে, কিন্তু আমার এত ইনোভেটিভ মাইন্ড নেই। কিন্তু আমার ইচ্ছা আছে, আমি যদি ইনোভেটিভ মাইন্ড পাই, আমি চেষ্টা করব এডটেক নিয়ে কাজ করার। এই যে ইদানিং কিছু প্ল্যাটফর্ম দেখতেছি অ্যাবাকাস নিয়ে কাজ করতেছে স্টুডেন্টদের জন্য, বাচ্চাদের জন্য। এটা খুবই জরুরি। আমরা যে ক্যালকুলেটর দেখছি প্রথমে আমাদের দিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রনিক ক্যালকুলেটর, ওটাই আমাদের শেষ করে দিছে। সব ক্যালকুলেশন শুরুর আগেই শেষ করে দিছে। আমাদের যদি অ্যাবাকাস দেওয়া হইতো, অ্যাবাকাসটা আমার মাইন্ডে একা থাকতো, আমি কোটির হিসাব সেকেন্ডে করতাম, তাই না? যেমন অ্যাবাকাস যারা শিখে সেই বাচ্চারা করে না কয়েক কোটির হিসাব। এরকম আরো কিছু আইডিয়া আছে, থাকতে শেয়ার করতে পারেন যাতে অন্যরাও চাইলে শুরু করতে পারে। যেমন ছোট ছোট বেশ কিছু আইডিয়ার ভিতরে একটা আইডিয়া আছে, আমি এটা চাই সবার কাছে। আমার কাছে এখন ক্ষমতা নাই এটা করার, কিন্তু বড় বড় প্ল্যাটফর্ম যদি আমার কথা শুনে এটা করে, আমার কোনো সমস্যা নেই। মানুষ কি করে যে একটা ভালো কাজ লুকায় রাখে, এটা আমি করব, অন্য কাউরে করতে দিব না, আমি করব। আমার মধ্যে এটা নাই। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে আমার নিয়ত সৎ রাখে। আমার ভিতরে অনেক ভুল আছে, আমি যে খুব ভালো মানুষ তা না, হওয়ার চেষ্টা করতেছি। সবার কাছে দোয়া চাই যেন হইতে পারি। বাট আমি একটা জিনিস বলতে চাই, আমি বেশ কিছু এডটেকের সাথে কাজ করছি, তারা একটা জিনিসে প্রচুর টাকা খরচ করে, সেটার নাম হলো গ্র্যান্ড সেলিব্রেশন। অনেক টাকা খরচ করে। ব্যক্তিগতভাবে, নো অফেন্স টু এনিওয়ান, এনি এডটেক, আমার এই জিনিসটা পছন্দ না।
কেন? একটা গ্র্যান্ড সেলিব্রেশন করতে যায় মিনিমাম আমি দেখছি 2 থেকে 2.5 কোটি টাকা মিনিমাম খরচ করে এরা। একটা স্টুডেন্ট আমার কাছে পড়ছে, যে পড়ছে ওই জার্নিটা কিন্তু আমার না, জার্নিটা তার। কিছু সম্মানের বিনিময়ে আমি তার জার্নির সাথী হয়েছি। সে কোন একটা জায়গায় চান্স পাইছে, তার না আমাকে বলার কথা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভাইয়া, তার আমাকে সম্মান দেওয়ার কথা, তার আমাকে সংবর্ধনা দেওয়ার কথা। আমি আমার কথা বলতেছি না, অন্য টিচারের কাছে কৃতজ্ঞ থাকার কথা, তাই না? জার্নিটা তো তার, তার জার্নিতে সাথী হয়েছে শিক্ষক। এখানে কি করা হইতেছে? স্টুডেন্টদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সমস্যা নাই, আপনি সম্মাননা দিছেন ভালো, কিন্তু এদের যে টপ অফ দ্য ফানেল যারা আছে, এদের কিন্তু অ্যারোগেন্স লেভেল এটা দিয়ে বাড়ানো হচ্ছে। এটা নাম্বার 1। নাম্বার 2, যারা চান্স পায় নাই তারাও আপনার স্টুডেন্ট ছিল, তারাও আমার স্টুডেন্ট ছিল। আমি কি তাদের প্রতি কোনো দায়িত্ব নাই? তাদের ভিতরে অনেকে থাকতে পারে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, তাদের ভিতরে অনেকে থাকতে পারে একটা জায়গায় সে নিজের খরচ নিজে চালানোর মতো অবস্থা নাই, কিন্তু আপনার কাছে পড়ছিল, কিন্তু কোনো কারণে হয় নাই। পটেনশিয়াল আছে, তো অন্যদিকে মেধা আছে, যদি সেখানে গাইড করা যায় সে ভালো করবে। এই যে টাকাটা যেটা গ্র্যান্ড সেলিব্রেশনে খরচ হইলো, এর চেয়ে কম টাকা দিয়ে কি করা যাইতো? কিছু স্টুডেন্টকে তার এডুকেশনের ব্যবস্থা করে দেওয়া যেত যারা চান্স পায়নি, অথবা তাদেরকে কোনো কোর্সে এনরোল করায় দেওয়া যাইতো, যার কারণে সে একটা রিয়েল লাইফ স্কিল শিখবে, যেটা দিয়ে সে ইনকাম করে তার এডুকেশন টাকায় নিয়ে যাবে। কি করলাম? যারা অলরেডি রিওয়ার্ড সোসাইটি থেকে পেয়ে গেছে তাদেরকে আমি রিওয়ার্ড দিচ্ছি। একই স্টুডেন্ট বিভিন্ন জায়গায় রিওয়ার্ডেড হচ্ছে, অথচ তারা যে সম্মাননা ওরা সোসাইটি থেকেই পেয়ে গেছে। সোসাইটিতে যারা অপমানিত, সোসাইটিতে যাদেরকে বিভিন্ন কারণে ছোট করে দেখা হচ্ছে, সামান্য একটা পরীক্ষার রেজাল্টের কারণে, তারাও তো আপনার স্টুডেন্ট। তাদের জন্য কি ভাবার একটু সময় দেওয়া উচিত না? আমার এখন সামর্থ্য নেই, আমি চাই যাদের সামর্থ্য আছে তারা এই জিনিসটা চিন্তা যাতে করে। এটাই। বুঝছি, অসাধারণ একটা কথা বললেন, আমার মাইন্ড হিট করলো ব্যাপারটা। আসলে আমরা আসলে এই যে পডকাস্টটা যেটা নিয়ে ব্যাক বেঞ্চার্স পডকাস্ট, তো ব্যাক বেঞ্চারদের নিয়ে আসলে ভাবে না কেউ, যে যে আসলে পিছনে পড়ে আছে ও। এক্স্যাক্টলি, আমি একটা সহজ কথা বলি, আমরা এডুকেশন সিস্টেমে নরমাল 100 জ্বরের রোগী, যার 100 ডিগ্রি ফারেনহাইট জ্বরের রোগীরা আমরা আইসিইউ দেই, আর যে ক্যান্সারের রোগী তারে আমরা বারান্দায় ফেলায় রাখি। আমার কথা বোঝা গেছে? যে একটা রোগী যার অবস্থা যত খারাপ তার জন্য তত ভালো ট্রিটমেন্ট হওয়া উচিত, আর যার যার রোগ ছোট অথবা যে সুস্থ তার ট্রিটমেন্ট দিয়ে আমার লাভ কি? আমাদের দেশে কি যে যত ভালো স্টুডেন্ট টিচার দ্বারা বাবা অসাধারণ তুমি, আর যে স্টুডেন্ট ভালো না, যা পড়াশোনা করস না, কিছু না। কেন করতেছে না কোনোদিন জিজ্ঞেস করছে? ক্লাসে বকা দেওয়া স্টুডেন্টকে বকা দিয়ে পড়ানোটা আমি সাপোর্ট করি না। একটা স্টুডেন্ট ক্লাসে আছে, আমি ক্লাসে একটা জিনিস পড়াচ্ছি, অবশ্যই আমি মন্ত্রমুগ্ধকর কিছু পড়াচ্ছি না। আমার মেসেজটা কনভে হওয়ার জন্য যে লিসেনার, তার সহায়তা আমার লাগবে। আমার কাজ হওয়ার জন্য যার সহায়তা লাগবে তার সাথে যদি আমি খারাপ ব্যবহার করি, সে সহায়তা করবে? কোনোদিনই করবে না। একটা স্টুডেন্টের সাথে যদি আমি খারাপ ব্যবহার করি, ওই স্টুডেন্ট আমার ক্লাস কোনো দিন মজা করে করবে না। হয়তো কিছু স্টুডেন্ট গায়ে লাগায় না,
হইতে পারে এরকম, সব জায়গায় ব্যতিক্রম আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হবে যে আমি তার সাথে খারাপ ব্যবহার, সে আমার ক্লাস আর পছন্দই করবে না। ভাই এখানে একটা জিনিস আমি অ্যাড করি যে একটা স্টুডেন্ট কিছু বুঝছে না, তো এক্ষেত্রে আমাদের টিচারদের কি ব্যর্থতা নাই যে আমি ওকে বুঝাইতে সক্ষম হয়নি এরকম, এটা কি আমাদের রেসপন্সিবিলিটি অবশ্যই নেওয়া উচিত? ব্যর্থতা পুরাটাই টিচারের। আমি ফিজিক্স পড়াই, ফিজিক্সে মজা পাইছি কারণ আমি ভালো ফিজিক্স টিচার পাইছি, অ্যাজ সিম্পল এজ দ্যাট। সত্যি কথা, আমি ভালো কেমিস্ট্রি টিচার পাই নাই, এই জন্য ভালো কেমিস্ট্রি টিচার বা কেমিস্ট্রিতে আমারে কিউরিওসিটি জাগাইতে পারে না, আমি কেমিস্ট্রি পারি না, কিছু পারি না, সহজ। আচ্ছা ভাই, তো শেষের দিকে চলে আসছি, লাস্টের দিকে জাস্ট একটা কোশ্চেন করব। তো আপনাকে দেখি যে পডকাস্টটা করে মনে হলো যে আপনি তকদিরে বিশ্বাস করেন, এন্ড সবসময় মোটিভেটেড থাকেন, সবসময় আশা হারান না কখনো। এন্ড আমাদের ভিতর দেখা যায় যে সবাই শুধু ডিপ্রেসডটাই ভাল লাগতেছে না, অনেকেই দেখি সুইসাইডাল মেন্টালিটি পর্যন্ত নিয়ে ঘুরে, যে হ্যাঁ হইতেছে না, আমাকে দিয়ে কিছু হবে না। বাট আপনি কিভাবে এরকম মোটিভেটেড থাকেন? লেসে কিন্তু যেহেতু পড়াশোনার ওই যে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে কিছু করছেন, তো সেই জায়গায় থেকেও কিভাবে আপনি মোটিভেটেড থাকেন, এন্ড কিভাবে এই ডিপ্রেশনটা থেকে বা এই রেসটা থেকে, ওই যে র্যাট রেস, এই র্যাট রেসটা থেকে কিভাবে বের হয়ে গেলেন? আমার কথা সহজ, এই জায়গাটা না বিশ্বাস কাজ করবে। বিশ্বাস জিনিসটা না যুক্তি দিয়ে হয় না। আমি যদি এখন আমার ওটা বিশ্বাস থাকতে হবে, সহজ কথা। আমি এই জায়গায় কোনো টোটকা, কোনো নিয়ম কানুন এগুলো আমি বলতে চাই না, বা এটা আমি জানিও না। আমার ফান্ডা সহজ, দুর্ভাগ্য বলে কিছু নাই। আছে কিছু? নাই। দুর্ভাগ্য বলে কিচ্ছু নাই, যা হচ্ছে সেটাই, সেটাই আমার জন্য কল্যাণকর, সেটাই আমার জন্য শর্টেস্ট পাথ, সেটাই আমার জন্য ইজিয়েস্ট পাথ, এটা বিশ্বাস করতে হবে। আমার রিজিক কেউ খাইতে পারবে না। যেই কয়টা দানা, যেই কয়টা খাবার, যতটুকু আমার জন্য বরাদ্দ আছে, আমি সেটা না খায় আমি এই দুনিয়া থেকে বিদায় নিব না। এটা বিশ্বাসের বিষয়, এই জায়গায় অন্য কিছু নাই। আমার যদি বিশ্বাস থাকে যে আমার খালি কিসের স্বাধীনতা আছে, পথ চুজ করার স্বাধীনতা আছে। একজন লোক, ওই যে প্রধানমন্ত্রীর কে ড্রাইভার, সে এত কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক না এরকম শুনছি। ও যদি সঠিক পথেও থাকতো একই টাকা কামাইতো, ও এই টাকা না কামায় যাইতো না, এটা বিশ্বাস করতে হবে। এখন আমি কি করলে কি হইতো না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যদি এটা বিশ্বাস না করি তাহলে বললাম না, এই দুনিয়া সব ঠিক আছে বিশ্বাসের উপরে। মানুষ ওই যে যুক্তি 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 করে ইন্টেলেক্টরা এটা একটা বানাইছে। পৃথিবীর সবচেয়ে সফিস্টিকেটেড লজিক হইলো ম্যাথমেটিক্যাল লজিক, ডিসক্রিট ম্যাথমেটিক্স। প্রথম সাবজেক্ট হলো কি? প্রপোজিশনাল লজিক। তো ম্যাথমেটিক্যাল লজিকের শুরুই হইলো 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক বিশ্বাস করতে হবে। আমি যদি কাউরে জিজ্ঞেস করছি, ভাই আপনি জীবনে 5 দেখছেন? 5 দেখছেন? পৃথিবীর কেউ আমার বলতে পারবে না সে 5 দেখছে। সে কেউ কোথাও 5 দেখে নাই, কোনোদিন দেখে নাই 5, কোনোদিন সে 5 দেখে নাই, সে বিশ্বাস করছে 5। কেউ বলতে পারবে না যে আমি 5 দেখছি, নেভার। পৃথিবীর কেউ 5 দেখে নাই, পৃথিবীর কেউ 1 দেখে নাই, 2 দেখে নাই, সে দেখে নাই, তারা বিশ্বাস করানো হয়েছে। একটা জিনিস সে দেখায়, তারা বলা হয়েছে বলো এটা 1, সে বলছে এটা 1, সেটা বিশ্বাস করছে। আমার প্রত্যেকটা জিনিস একটা বিশ্বাস থেকে, লজিক গড়ে উঠে বিশ্বাস থেকে। 0 থেকে 9 পর্যন্ত বিশ্বাস করার পরে এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ আমার লজিক এরপর ডেভেলপ করবে। রুট লেভেলে কোনো লজিক থাকবে না, রুট লেভেলটা বিলিফ, এরপর লজিক ডেভেলপ করবে, এরপর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। একটা ফাংশন ডিফারেন্সিয়েশন করার পরে ওইটার ইন্টিগ্রেশন করলে ওই ফাংশনে ব্যাক যায়, একদম খাপে খাপ মিলে যায় না কোনো, কিন্তু ওই জায়গায় কোনো সমস্যা থাকে না, একদম পারফেক্টলি মিলে যায়। কারণ কিন্তু আমি যদি শুরুই বিশ্বাস না করি, তাহলে এরপরে তো আমার হচ্ছে ওই জায়গায় আর কিচ্ছু দাঁড়াবে না। শুরুটা হয় বিলিফ সিস্টেম থেকে, তাই না?
অসাধারণ ভাই। আসলে আজকে পডকাস্টটা যতটা না বেশি আমার স্টুডেন্টরা বা অন্যরা শিখবে তার চেয়ে অনেক বেশি আমি কিছু শিখলাম ভাই। সো থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য। লাস্টে কি আপনি কিছু ভাই অ্যাড করতে চান? আমি দেখেন ভাই, আমি এখনো বলি যে ভাই আমি শিখতেছি, আমার জ্ঞান বলতে কিচ্ছু নাই আমার কাছে। অল্প স্বল্প যা মানুষের থেকে ধার করা বিভিন্ন জায়গা থেকে শিখছি সেটাই বলার চেষ্টা করি, যতটুকু আমি বুঝি। এর মধ্যে ভুল ত্রুটি সবকিছু থাকবে। শেষমেশ আমি একটা জিনিসই বলতে চাই, আমি সবসময় আমি আমার অগ্রজ অনুজ সবাইকে একটা জিনিস বলতে চাই, একটা কাজ করলে কিন্তু দুনিয়া অনেক সুন্দর হয়ে যায়। একটা কাজ, যে আমার সাথে যে মানুষটা আছে আমি সর্বোচ্চ চেষ্টা করব সে যদি নিরপরাধ থাকে সে যাতে আমার দ্বারা কোনো কষ্ট না পায়। এই জিনিসটা যদি মানুষ মাইনে চলে না, তাহলে পৃথিবী সুন্দর। আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে পৃথিবী সুন্দর করার জন্য একটা হাদিস মানাই যথেষ্ট। তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো। পৃথিবীর সব মানুষ যদি তার প্রতিবেশীর হক আদায় করে, পৃথিবী এমনি সুন্দর হয়ে যায়, আর কিছু লাগবে না। আর জ্ঞান জিনিসটা হইতেছে ওই সার্টিফিকেট দিয়ে মাপা যায় না। অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অনেক মানুষ আছে যাদের কাছে প্রচুর প্রজ্ঞা আছে। আর নলেজ আর উইজডম দুটো আলাদা জিনিস। উইজডম একটা ডিফারেন্ট জিনিস। যারা ওয়াইজ, সেই মানুষের সাথে কথা না বললে, আমি এরকম অনেক মানুষ দেখছি, আমি আমার নিজের মনের ফিলিং এর কথা বলি, আমি এরকম অনেক মানুষ আমি চিনি না তাদেরকে, কিন্তু তাদের পাশে বসার পরে না মনটা চেঞ্জ হয়ে যায়, বোঝা যায় যে তারা সত্যিকারের জ্ঞানী মানুষ। আমি তাদের সাথে একটা কথাও বলিনি, তাদের পাশে বসেছিলাম জাস্ট, আমার কাছে মনে হয়েছে আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ইন্ডাকশন যেটাকে আমরা বলি না, আবেশ, সেই জিনিসটা কাজ করে। এই জিনিসটা আমি দেখছি। তাদের সাথে কথা বলার সময়ও মনে হয় যে আমি কি বলবো, আমার বলার কি আছে, তার সামনে তো আমার কোনো শব্দ নাই, সে যা বলতেছে শুনতেছি, এটি তো আমাদের ওইটাই। আমি আমার ছোটদের বলবো যে আমার সাথে যে মানুষটা আছে, আমার সামনে যে মানুষটা এই মুহূর্তে আছে, সে যদি নিরপরাধ হয়, সে যদি অন্যায় না করে, তাকে আমি যেন কষ্ট না দিই, এটা মেনে চললেই হবে। হ্যাঁ, এটা যদি আমরা এর থেকে টিচাররাও বিলিভ করতে পারি তাহলে মনে হয় যে এর থেকে টক্সিসিটি অনেকটা কমতো যদি এই সিম্পল জিনিসটা বিলিভ করতে পারতাম। সেটাই। সো দ্যাটস ইট। এই হচ্ছে আজকের পডকাস্ট। হোপফুলি ভাইয়ের কথাগুলো আমার যেরকম হিট করছে মাইন্ডে, এন্ড আমার লাইফে অবভিয়াসলি এটা অনেক কাজে দিবে, আপনাদের লাইফেও কাজে দিতে পারে যদি আপনারা রিসিভ করতে পারেন। সো দ্যাটস ইট। এই হচ্ছে আজকের পডকাস্ট। দেখা হবে হয়তো পরবর্তী কোনো পডকাস্টে বা ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড প্রত্যেক ক্লাসের শেষে আমি যেটা বলি যে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করেন, যেটা ভাই আজকে বলছিল, সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার কথা। সো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।